নমস্কার, আমি অমরেশ চক্রবর্তী। কসমোসনিক স্টুডিওর একগুচ্ছ হাসির গল্পে আজ পড়ছি শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুরের খণ্ড ৭। ভূতকে শূন্যে ঝুলিয়ে এনে তার ঘরের দরজায় ঝপাস করে ফেলে জনার্দন বলল, এ যাত্রায় খুব বেঁচে গেলি, যা হোক। ভূত চি চি করে বলল, জনার্দন দা, একটা কথা ছিল। আবার কি কথা? লম্বোদর আমার একটা বংশ পরিচয় দিচ্ছিল। তার জন্যই তো বেঁচে গেলি। কিন্তু আমার বংশ পরিচয়টা এমন কি যে তোমরা আমাকে এত খাতির করলে? তা জানি না বাপু, লম্বোদর জানে। আমি কি লম্বোদরেরই বংশধর? তাই তো মনে হলো। সেই লম্বোদর আর এই লম্বোদর কি এক? ওসব বড় গোলমেলে কথা, মারপ্যাচের ব্যাপার। কিন্তু তোর অত খোতেনে কাজ কি? গদ্দারটা যে বাঁচাতে পেরেছিস সেই ঢের। তা বটে, তবে আমি যদি লম্বোদরের বংশধর হয়ে থাকি তাহলে কিন্তু আমাকে তোমার একটু খাতির টাতির করা উচিত। জনার্দন একটু বিপন্ন গলায় বলল, আবার খাতির চাইছিস? কেন, খাতিরটা কম কি করা হলো শুনি? তুমি মোটেই আমার সঙ্গে ভালো ব্যবহার করনি। কেবল ধমকে ধামকে কথা বলছো, কিছু জিজ্ঞেস করলে কাটা কাটা জবাব দিচ্ছ। তোমার ব্যবহার মোটেই ভালো লোকের মতো নয়। তার নাই বা হলো, লম্বোদরের বংশধর হয়ে কি মাথাটা কিনে নিয়েছিস নাকি? তা আমি জানি না। লম্বোদরের সঙ্গে তো আমার তেমন সাক্ষাৎ পরিচয় নেই। সে কেমন লোক তাও জানি না। তবে লম্বোদর যদি আমার সঙ্গে দেখা করতে আসে তাহলে বলে দেব যে তুমি আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছ। কখন তুচ্ছ তাচ্ছিল্য করলুম? মহাপাজি ছিল তো তুই। করনি? এই যে ৭ হাত ওপর থেকে দমাস করে ফেলে দিলে আর আমার কোমরে কিরকম লেগেছে জানো? আহা, ওরকম একটু আধটু লেগেই থাকে। দাঁড়া, মালিশ করে দিচ্ছি। মালিশের দরকার নেই, তবে শোধ তুলতে আমিও ছাড়ব না। ৭ বছরের মেছো জালে গাবের আঠা আর লোহার গুঁড়ো মাখিয়ে যখন ভূত ধরব তখন দেখাবো মজা। সর্বনাশ, তুই তখন বড় বললি যে শুনতে পাসনি। তা ওরকম একটু আধটু বলতে হয়। তুই তো মহা নচ্ছার দেখছি রে। তা ভাই কি চাস বলতো? যা চাই তাই দেবে। ভূতের সাধ্যে যা কোলায় দেব। কিন্তু আমরা যে সব পারি তা কিন্তু নয়। অনেক কিছুই আমরা পারি না। আমাদের ল্যাবরেটরিতে কয়েকদিন আগে এ বাড়ির একটা ছেলে কয়েকটা কেমিক্যাল মিশিয়ে একটা বিস্ফোরণ ঘটিয়েছিল। সেই কেমিক্যালগুলো কি তা বের করতে পারবে? ও বাবা, সে যে বিজ্ঞানের ব্যাপার। বিজ্ঞান কি কিছুই জানো না? না রে বাপু, বিজ্ঞানের সঙ্গে আমাদের ঘোর শত্রুতা যে। সবাই বলে বিজ্ঞানের বাড়বাড়ন্ত হলে ভূতের মন্দা দেখা দেয়। তাহলে উপায়টা কি? ফর্মুলাটা যে আমাদের দরকার। কিন্তু আমাদের যে বিজ্ঞানের ধারে কাছে যাওয়া বারণ, লম্বোদরের কড়া হুকুম আছে। লম্বোদর কিছু জানতে পারবে না। দুলাল সেন ভারী নিরীহ মানুষ ছিলেন, কিন্তু ওই বিস্ফোরণের ধোঁয়া নাকে যাওয়ার পরই তিনি ভীষণ গুন্ডা আর ডাকাত হয়ে উঠেছেন। যদি তাকে আবার আগেকার মতো মানুষ করতে হয় তাহলে আমাদের ফর্মুলাটা জানা দরকার। বটে। দুলাল সেন মানে সেই বজ্জাত লোকটা তো? হ্যাঁ, যিনি ভূতের ব্যবসা করতে চাইছেন। তাহলে ব্যাপারটা দেখতে হচ্ছে। জনার্দন চোখের পলকে ল্যাবরেটরিতে এসে হাজির হয়ে গেল। হাজির হয়ে যা দেখল তা না দেখলে তার প্রত্যয় হতো না। দেখল ভুবন রায় একটা চেয়ারে বসে নানা কথা বলছেন, আর দুটো লোক আলমারির পিছনে ঘাপটি মেরে থেকে সেই সব কথার জবাব দিয়ে যাচ্ছে। মোদ্দা কথাটা হলো, ভুবন রায় একটা আকাশে ওড়ার যন্ত্র বের করেছেন বলে খুব তরপাচ্ছেন।
আর লোক দুটো দৈববাণী করে খুব সায় দিয়ে যাচ্ছে। লোক দুটোকে চিনতে মোটেই কষ্ট হলো না জনার্দনের। একজন দুলাল সেন আর অন্যজন পাঁচু মোদক। কথাবার্তা দুলাল সেনই চালাচ্ছেন, কায়দাটাও বেশ ভালোই। ভুবন রায় মাথা পাগলা লোক, তাকে টুপি পরানো শক্ত নয়। জনার্দন রাগে দাঁত কিরমির করার চেষ্টা করল, তবে দাঁত নেই বলে কিরমিরটা তেমন জমল না। দুলাল সেন আর পাঁচু মোদক যে মহা ধূর্ত লোক তাতে সন্দেহ নেই। এই দুজনের জন্যেই আজ দুনিয়ায় যত ভূতের চোখে ঘুম নেই, খাওয়া অর্ধেক হয়ে গেছে। এরা যে যথেষ্ট এলেম রাখে তা জনার্দনও সচক্ষেই দেখল। উড়ান যন্ত্রটা যে কোনো কর্মের নয় তা জনার্দন হাড়ে হাড়ে জানে, তবে তার মাথাতেও দুষ্টু বুদ্ধি কিছু কম খেলে না। সে শুরু করে দেশলাইয়ের বাক্সের মতো যন্ত্রটার মধ্যে ঢুকে ঘাপটি মেরে রইল। ওদিকে ইউরেকা ইউরেকা বলে চেঁচাতে চেঁচাতে ভুবন রায় বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গেই দুলাল সেন আর পাঁচু মোদক হাসতে হাসতে আড়াল থেকে বেরিয়ে এলো। পাঁচু বলল, দুলালবাবু, আমার ওস্তাদ কালী তপাদার বলতেন, ওরে দুনিয়াময় চুরি অনেকেই করে, কিন্তু সত্যিকারের জাত চোর কজন? কজনই বা সত্যিকারের ওস্তাদ, কজনই বা সত্যিকারের শিল্পী? তা বলতে নেই দুলালবাবু, কালী তপাদারের চেলা হয়ে আমরা এতকাল যা করে বেরিয়েছি তার নিছক ধ্যাসটামো। আপনি হলেন জাত শিল্পী। আহা, কি বুদ্ধি, কি সাহস, কি বুকের পাটা! দুলাল সেন বুকটা একটু চিতিয়ে বললেন, তা বলতে পারো, তবে কিনা এ হলো কলির সন্ধে। এখনো কি দেখেছ? এরপর আরো কত হবে। পাঁচু একটু গলা খাকারি দিয়ে বলল, আপনার সবই ভালো দুলালবাবু, কিন্তু দোষের মধ্যে ওই খাইটা। আপনি অল্পে খুশি নন, কেবল আরো চান, আরো চান। একসঙ্গে অত চাইতে নেই। আমাদের ওস্তাদ কালী তপাদার বলতেন, ওরে থামতে জানতে হয়, থামতে না জানলে অতি বড়রও পতন অনিবার্য। আপনি ওই থামাটাই শেখেননি। আহা পাঁচু, চটো কেন? বাচ্চাদের যখন প্রথম দাঁত ওঠে তখন তারা সবকিছুই কামড়াতে চায়। আমারও সেই দশা। চুরি করতে নেমে এমন নেশায় পেয়ে বসেছে যে আমার আর থামতে ইচ্ছা করছে না। তবে ক্রমে ক্রমে ধাত আসবে, থামতেও শিখব। তাহলে এবার কি করা যায় বলো তো? পাঁচু বলল, এখন আর নতুন কাজে হাত দেবেন না। রাত পুইয়ে এলো, এবার একটু ঘুমিয়ে নেওয়াটা দরকার। কাল রাতে তো আবার কাজে নামতে হবে। তা বটে, তবে ঘুমোতে আমার তেমন ইচ্ছে করছে না যে। তা বললে হবে কেন? আপনার শরীরে এখন হাতির বল, কিন্তু আমি বুড়ো মানুষ, আমার অত সয় না। তাহলে এক কাজ করো, ওই পাশে আমার পুরনো বিছানাটা আছে, শটান গিয়ে শুয়ে পড়ো, আমি একটু যন্ত্রপাতি নাড়াচাড়া করি। ভুবনবাবু এই ল্যাবরেটরির জন্যই তো আমাকে আনিয়েছিলেন, মনে পড়ছে? এখানে শোবো কি? ধরে ফেলবে যে। আরে আমি আছি তো, চিন্তা নেই। কাজটা বিপজ্জনক হচ্ছে মশাই। আরে আমাদের বিপদে ফেলবে তেমন মানুষ এখনো জন্মায়নি, তুমি নিশ্চিন্তে ঘুমো, আমি সব সামলে নেব। পাঁচু অগত্যা হাই তুলতে তুলতে গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ল। দুলালবাবু ভুবন রায়ের বানানো উড়ান যন্ত্রটা হাতে নিয়ে একটু হেসে আপন মনে বললেন, উড়ান যন্ত্র বানিয়েছে, নোবেল পাবে। ভুবন রায় যখন আনন্দে উদ্বাহু হয়ে ইউরেকা ইউরেকা বলে চেঁচাচ্ছেন, তখন চেঁচানির চোটে লোকজন দৌড়ে আসছে। কালী তপাদারের চেলা পাঁচু বিপদের গন্ধ 5 মাইল দূর থেকে পায়। সে লাফিয়ে উঠে দুলালবাবুর হাতে হ্যাচকা টান দিয়ে বলল, কর্তা, এবার পালান। দুলালবাবু বললেন, আহা, হলোটা কি? এখন তো কলির সন্ধে। বিপদ, যে বিপদের গন্ধ না পায় সে চোর হওয়ার যোগ্যই নয় মশাই।
দুলালবাবু কথাটা শুনলেন। দুজনে একটা জানলা গলে বাইরে বেরিয়ে এলেন। পাঁচু বলল, এবারটা ক্ষমা দিন দুলাল কর্তা, হরেনের দোকান থেকে লুট করা সব জিনিস তো ফেলেই চলে আসতে হলো। শুধু যদি বেশি লোভ না করতেন তাহলেই সোনাদানায় মিলিয়ে আমরা এতক্ষণে লাখ টাকার মালিক হতুম। এখন যদি আর বেশি লোভ করেন তাহলেই 500 টাকাটাও যাবে। দুলাল সেন চাপা গলায় ধমক দিয়ে বললেন, নজরটা একটু উঁচু করতে শেখো তো। 500তে কেন খুশি হতে যাব? লোকটা তো 5000 কবুল করেছে। 5000 নয়, 4500। আপনি তো দর কমিয়ে দিলেন। ওই হলো, আরো 4000 আদায় না করে ছাড়ছি না বাপু। পাঁচু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আপনি 4000 আশা করে বসে থাকুন, তবে কাল সকালে যখন যন্তর নিয়ে উঠতে গিয়ে হাত পা ভাঙবে তখন বুঝবেন। আহা, তখন আরো কোনো একটা ফন্দি বের করা যাবে মাথা থেকে। এখন আমার মাথায় যে কত ফন্দি ফিকির খেলছে সে আর তোমাকে কি বলবো। মাথা ভর্তি শুধু নানা রকম ফন্দি ফিকির। কি করে যে মাথাটা এত খুলে গেল কিছুই বুঝতে পারছি না। তবে এতদিনে মাথাটা বেশ কাজ করতে লেগেছে তা বুঝতে পারছি। পাঁচু আর একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আহা, আপনার মাথাটা যদি আর একটু কম কাজ করত তাহলে আজ রাতেই আমরা রাজা হয়ে যেতুম। রাজা হতে আর কি বা পরিশ্রম, রাজা 3 দিনে বানিয়ে দেব তোমাকে। রোশো না, মজাটা আগে দেখি। তোমার দোষ কি জানো? পাঁচু মাথা নেড়ে দুঃখের সঙ্গে বলে, গুণে দেখিনি, তবে দোষ মেলাই থাকবার কথা। আমার মতো লোক তো দোষে গুণেরই মানুষ। তা দোষটা কি দেখলেন বলুন তো? দুলালবাবু বললেন, তুমি কাজের মধ্যে কেবল লাভ খোঁজো, মজাটা খোঁজো না। এসব কাজে লাভ যেমন মজাটাও তেমনই, বরং মজাটাই বেশি। যে আজ্ঞে, তা এক কাজ করলে হয় না? এ কারবারের মজাটা আপনি নিন, টাকাটা আমি নিই, একেবারে ন্যায্য ভাগাভাগি। দুলালবাবু একটু ভাবলেন, তারপর বললেন, সেটা ভালো দেখাবে না। মজা জিনিসটা টাকা দিয়ে কেনা যায় না। সব সময় টাকা টাকা করলে মজাটা মাটি হয়ে যায়। তোমাকে আমি মজা থেকে বঞ্চিত করতে চাই না। পাঁচু আবার দীর্ঘশ্বাস ফেলে বলল, যে আজ্ঞে। দুলালবাবু অত্যন্ত গম্ভীর মুখ করে বললেন, এমনকি এই 500 টাকাও আমি নিতে চাই না। ছুঁচো মেরে হাত গন্ধ। এসব ছোটখাটো কাজ করতে আজকাল আমার আর ঘেন্না হয়। এই বলে বিস্মিত পাঁচুমোদকের চোখের সামনেই টাকার তারাটা ফের ল্যাবরেটরির মধ্যে জানলা গলিয়ে ছুড়ে দিলেন দুলালবাবু। পাঁচু হা হা করে উঠেছিল। দুলালবাবু তার হাত ধরে হ্যাচকা টান মেরে বললেন, মজাটার কথা ভাবো। মজায় যদি না পেলে তাহলে টাকা কোন ভূতের বাপের সাধ্যে দেবে? 500 টাকায় যে গন্ধমদন হয়ে যেত মশাই। গন্ধমদন তো কিছুই নয়, টাকার বান ডাকিয়ে দেব, চলো। পাঁচু গোপনে চোখের কোলটা মুছে নিয়ে বলল, যে আজ্ঞে। জনার্দন উড়ানযন্ত্রের মধ্যে ঢুকে বেশ একটু ঘুমিয়ে নিয়েছিল। তবে ভূতের ঘুম মানুষের ঘুমের মতো তো নয়। চারদিকে যা যা ঘটছে তা সব তার মগজে একেবারে ভিডিও রেকর্ডিংয়ের মতো উঠে যেতে লাগলো। গাঁড়ল ভুবনবাবু চেঁচিয়ে লোক জড়ো করছেন। সেই ফাঁকে জাহাবাজ দুলাল সেনার ফচকে পাঁচু হাওয়া হয়ে গেল। সে ফস করে বাক্স থেকে বেরিয়ে দুলালবাবু আর পাঁচু মোদকের গতিবিধিও লক্ষ্য করে নিল। খুব নিশ্চিন্তে দুলকি চালে দুজনে অন্ধকারের মধ্যে হেঁটে পোড়ো বাড়ির দিকেই যাচ্ছে। ভূতের সমাজ এদের ভয়েই আজকাল সিটিয়ে থাকে। এরা ভূত ধরার ব্যবসা করতে চায়। যা এলেম দুজনের দেখা গেল তাতে কাজটা অসম্ভব বলেও মনে হলো না জনার্দনের। জনার্দন ফিরে এসে যন্ত্রের মধ্যে ঢুকে পড়ল। জাহাবাজ দুলাল আর ফচকে পাঁচু যদিও লোকটাকে বোকা বানানোর তাল করছে, কিন্তু এই সুযোগে ওদেরই বোকা বানানো যাক।
ভুবনবাবুকে সে উড়িয়ে নিয়ে আসবে। ওদিকে ভুবনবাবুর চেঁচামেচিতে রামলাল, নন্দলাল, শ্যামলাল সবাই ছুটে এসেছেন। তার নাতি নাতনিরাও এসে গেছে। ভুবনবাবু বিশ্বজয়ের হাসি হেসে বললেন, ইউরেকা! রামলাল এগিয়ে এসে বিনীতভাবে জিজ্ঞেস করলেন, কিছু বানালেন নাকি? বানালুম মানে? পৃথিবীর অষ্টম আশ্চর্য বললে কম বলা হয়। ওদিকে শুনলুম নিউটন আর আইনস্টাইনেরও নাকি টনক নড়ে গেছে। স্বয়ং ভগবান অবশ্য খুব খুশি। কেউ ব্যাপারটা ধরতে না পেরে পরস্পরের মুখ তাকাতাকি করল। ভুবনবাবু সহাস্যে বললেন, কাজটা যেই শেষ করেছি অমনি দৈববাণী। রামলাল প্রতিধ্বনি করলেন, দৈববাণী? বলেন কি? আর বলো কেন, একেবারে খাঁটি দৈববাণী। বললে একবার নয়, 4-5 বার নাকি আমি নোবেল পাব। রামলাল মাথা চুলকে বললেন, ঠিক আছে, আপনি বরং খেয়ে দে একটু ঘুমোন, অনেক খাটুনি গেছে তো। ভুবন রায় ভ্রু কুঁচকে বললেন, এত বড় একটা যুগান্তকারী আবিষ্কার করে ফেললুম, অথচ সেটাকে গুরুত্ব না দিয়ে তুমি আমার খাওয়া আর ঘুম নিয়ে ব্যস্ত হয়ে পড়লে কেন বলো তো? রামলাল সভয়ে বললেন, আগে বলছিলুম খুব ধকল গেছে তো। ভুবন রায় হিম শীতল গলায় বললেন, তার মানে তোমার ব্যাপারটা বিশ্বাস হচ্ছে না, তাই তো? রামলাল জিভ কেটে বললেন, কি যে বলেন! আপনার আরো সব অত্যাশ্চর্য আবিষ্কারের কথা কে না জানে। দৈববাণীর কথাটাও তোমার বিশ্বাস হয়নি মনে হচ্ছে। রামলাল সবেগে মাথা নেড়ে বললেন, দৈববাণীকে বিশ্বাস না করার কিছুই নেই। দৈববাণী হতেই পারে, হয়ও। তুমি শুনেছ কখনো? আজ্ঞে না, তবে কিনা আমি যুগান্তকারী কোনো আবিষ্কারও তো করিনি। ভুবন রায় চারদিকে তাকিয়ে সকলের মুখ দেখলেন। মুখে যা দেখলেন তাতে খুশি হলেন না। তার মনে হলো এরা কেউ তার কথা ঠিকমতো বিশ্বাস করতে পারছে না, খুঁতখুত করছে। ভুবন রায় এবার একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বড় বড় বৈজ্ঞানিকদের অনেক মেহনত করে লোককে বিজ্ঞান বিশ্বাস করাতে হয়েছিল। আমার কপালেও সেই কষ্টই রয়েছে। বহুত আচ্ছা, বাদুরের নখ, প্যাঁচার অ্যাটাক সব উপেক্ষা করে এই রাতেই আমি আকাশে উড়ে তোমাদের দেখাচ্ছি। এই বলে কেউ বাধা দেওয়ার আগেই ভুবন রায় দৌড়ে তার ল্যাবরেটরিতে ঢুকে হাতে দেশলাইয়ের বাক্সের মতো যন্ত্রটা নিয়ে ফের দৌড়ে বেরিয়ে এলেন। তারপর বুক চিতিয়ে দাঁড়িয়ে বললেন, দেখবে? তাহলে পৃথিবীর অষ্টম আশ্চর্য দেখার জন্য প্রস্তুত হও। 4-5টা নোবেল আমার কেন পাওয়া উচিত তা তোমাদের নিরেট মাথায় এবার ঢুকবে। যন্ত্রটা নিয়ে কি একটু কারিকুরি করলেন ভুবনবাবু কে জানে। সবাই সভয়ে স্থির হয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ বাস্তবিকই সকলের চোখ গোল গোল হয়ে উঠতে লাগল। কারণ যন্ত্রটার মধ্যে খুব একটা কারিকুরি করার মতো কিছু ছিল না। ভুবনবাবু খানিকটা পারদ, খানিকটা হাইড্রোজেন গ্যাস, খানিকটা আরও সব আগরম বাগরম মিশিয়ে যা খুশি একটা কিছু করে যাচ্ছিলেন। তিনি শুনেছেন বিজ্ঞানের বেশিরভাগ আবিষ্কারই হয়েছে হঠাৎ এবং অপ্রত্যাশিতভাবে। এরকম কোনো অঘটন ঘটাতেই তার চেষ্টা ছিল। দৈববাণীর ভরসা পেয়ে তিনি নিশ্চিত হলেন যে তার অঘটন ঘটন পটিয়ান মাথা সত্যিকারের উড়ানযন্ত্র তৈরি করে ফেলেছে। কিন্তু কি করে যন্ত্রটা ক্রিয়াশীল করতে হবে তা তার জানা ছিল না। তিনি যন্ত্রটা নিয়ে নাড়াচাড়া করতে না করতেই জনার্দন যন্ত্র থেকে বেরিয়ে এসে ভুবনবাবুকে সাপটে ধরে আকাশে উঠে যেতে লাগল। বেশ ধীরে ধীরে দুলকি চালিয়ে সে উঠছিল, কিন্তু ভুবনবাবু ঘাবড়ে গিয়ে বাবা গো, মা গো বলে চেঁচিয়ে হাত পা ছুটতে লাগলেন। উত্তেজনার মাথায় রামলালকে শিক্ষা দেওয়ার জন্যে তিনি উঠতে চেয়েছিলেন বটে, কিন্তু যেই পায়ের তলা থেকে মাটি সরে গেল অমনি তার সাহসের বেলুন গেল চুপসে।
এদিকে তার পরিবারের লোকজন, ছেলেপুলের নাতি নাতনি সব বাক্যহারা হয়ে গোল গোল চোখ করে চেয়ে আছে। এ যে সাংঘাতিক কাণ্ড! দেখতে দেখতে ভুবনবাবু 10 হাত 20 হাত ওপরে উঠে গেলেন এবং তারপর উঠতেই লাগলেন। অন্ধকারে টর্চের আলো ফেলে ভুবনবাবুর গতিবিধির ওপর নজর রাখা হচ্ছিল। ভুবনবাবু ওপর থেকে রামলালের উদ্দেশ্যে বিকট হাঁক মেরে বললেন, ওহে অমন উজবুকের মতো চেয়ে দেখছ কি? শিগগির আমাকে নামানোর ব্যবস্থা করো। এই বুড়ো বয়সে পড়ে গেলে যে মাজা ভাঙবে, সে মাজার জোড়া লাগবে না যে। রামলাল বললেন, যে আজ্ঞে, তবে কিভাবে নামানো যায় সেটাই ভাবছি। আপনার যন্ত্র তো খুবই সাকসেসফুল দেখতে পাচ্ছি, তা ওটা নাম্বার গ্যাজেট নেই? ভুবনবাবু খিঁচিয়ে উঠে বললেন, যন্ত্রে কি আছে না আছে তা কি আমি ছাই জানি? তুমি বরং একখানা মই জোগাড় করে নিয়ে এসো, তাড়াতাড়ি করো, আমার বড্ড ভয় করছে। শুধু রামলাল নন, ভুবনবাবুর বিপদ দেখে সকলেই মইয়ের জন্য ছোটাছুটি শুরু করে দিল। বাঁশের একটা মই বাড়ির নানা কাজে প্রায় ব্যবহার হতো। সেইটে যখন নিয়ে এসে দাঁড় করানো হলো, তখন ভুবনবাবু মইয়ের নাগালের অনেকটা উপরে ঝুলে আছেন। মই বেয়ে নামা অসম্ভব। ভুবনবাবু খেঁচিয়ে উঠে বললেন, আর লম্বা মই পেলে না? কেন যে তোমরা ছোট ছোট মই তৈরি করো তাও বুঝি না। লম্বা লম্বা মই না বানালে মানুষের উন্নতি বা হবে কি করে? ওহে নন্দলাল, যাও না একটু দমকলে খবর দাও, ওদের কাছে লম্বা মই থাকে বলে শুনেছি। যে আজ্ঞে বলে নন্দলাল ছুটলেন। কিন্তু ভুবনবাবু ধীরে ধীরে এত ওপরে উঠে যাচ্ছিলেন যে দুনিয়ার কোনো মই তার নাগাল পাবে বলে মনে হচ্ছিল না। শ্যামলাল টর্চ জ্বেলে দিলেন, কিন্তু টর্চের আলো আর ভুবনবাবুর কাছে পৌঁছচ্ছিল না। ভুবনবাবু ওপর থেকে খুব চেঁচামেচি করতে লাগলেন, এই নাক মলছি, কান মলছি, আর এরকম বিদঘুটে আবিষ্কার কখনো করব না। আমি বিজ্ঞান একেবারেই ছেড়ে দিচ্ছি। রামও কোন পাগলে বিজ্ঞান জিনিসটা আবিষ্কার করেছে কে জানে বাবা, এর মতো খারাপ জিনিস হয় না। ওহে রামলাল, তোমার আর বিজ্ঞান চর্চা করার দরকার নেই, কাল থেকে তুমি বরং সংস্কৃত শিখতে লেগে যাও। ল্যাবরেটরিটা তুলে দিয়ে শিব মন্দির করে ফেলবো এবার। ওহে রামলাল, শিব মন্দির করাটাই কি ভালো হবে, নাকি কালী প্রতিষ্ঠা করবে? না, এখানে দেখছি বড্ড ঠান্ডা। ভুবনবাবু বার কয়েক হাঁচলেন। এদিকে ভুবনবাবুর গগন বিহারের খবর পেয়ে পাড়া প্রতিবেশী এসে জড়ো হতে লাগল। তারপর শহর ভেঙে পড়ল। হ্যাজাক, টর্চ, গাড়ির হেডলাইট ইত্যাদি জেলে ভুবনবাবুর উড্ডীন অবস্থা সবাই দেখার চেষ্টা করতে লাগল। বনবিহারী বাবুর বয়স 90-এর কোঠায়। তিনি আকাশের দিকে চেয়ে গদগদ স্বরে বললেন, আহা, ভুবনবাবু সশরীরে স্বর্গে যাচ্ছেন, এমন কপাল কি আর আমাদের হবে? কত বড় পুণ্যাত্মা ছিলেন বলতো, আহা। শহরের সবচেয়ে বোকা হলেন হরিপদ রায়। তিনি অনেকক্ষণ ব্যাপারটা বুঝবার চেষ্টা করলেন, তারপর বললেন, পেটে খুব গ্যাস হয়েছিল কি? করালির মা বরণকুলো নিয়ে এসে বসে বসে চোখে জল ফেলছিলেন, আর তার 3 নাতনি 3টে শাঁখে ক্রমান্বয়ে ফু দিয়ে যাচ্ছিল। করালির মা বলছিলেন, আমার অনেক দিন থেকেই মনে হচ্ছিল আমাদের ভুবন খুড়োই কল্কি অবতার। মুখে কখনো কথাটা উচ্চারণ করিনি বটে, পাছে 5 কান হয়। এখন দেখলে তো কল্কি অবতার আসলে কে? জনার্দন ভুবনবাবুকে অনেকটা উঁচুতে তুলে ফেলেছিল, কিন্তু বুঝতে পারল এতে মজাটা মাটি হচ্ছে। তাছাড়া ভুবনবাবু ভয় খেয়ে কেমন যেন গোঁ গোঁ করতে লেগেছেন। সুতরাং জনার্দন ঝড়াক করে 30-40 ফুট নিচে নামিয়ে এনে শূন্যে ঝুলিয়ে রাখল তাকে। ভুবনবাবুকে টর্চের ফোকাসের মধ্যে পেয়ে সবাই খুব চেঁচাতে লাগল, এই যে ভুবনবাবু, নমস্কার। অভিনন্দন ভুবনবাবু। ও ভুবন দাদু, আমাকে একটু ওড়াবে? পেন্নাম হই ভুবন কর্তা, এ যা দেখালেন একেবারে জম্পেশ ব্যাপার, কিন্তু একটু শিখিয়ে দিতে হবে কর্তা, 2 পয়সা আসবে তো তাহলে গরিবের ঘরে।
আচ্ছা ভুবন দাদু, ওখানে খাবার পাওয়া যায়? ভুবন দাদু, ভুবন দাদু কি পাখি হয়ে গেল বাবা? ভুবনবাবু একটু নিচে নেমেছেন বলে ধাতস্থ হয়েছেন। ওপর থেকে হাঁক মারলেন, রামলাল, নন্দলাল, শ্যামলাল, তোমরা করছোটা কি? পাঁচজনের পাঁচজনের সঙ্গে দাঁড়িয়ে তোমরাও মজা দেখছো? যাদের বাপের এত বড় বিপদ তারা দাঁড়িয়ে কি করে মজা দেখতে পারে তা তো আমার মাথায় আসছে না বাবা। রামলাল ব্যথাহত গলায় বললেন, বাবা, আপনি কি বলছেন? আমি তো আপনার এই অত্যাশ্চর্য আবিষ্কার দেখে একেবারে মুগ্ধ হয়ে গেছি। বাস্তবে কি আপনার 4-5 বার নোবেল পাওয়াই উচিত। ভুবনবাবু অত্যন্ত তিক্ত গলায় বললেন, নোবেল? বিজ্ঞানে নোবেল? ও আমি ছোবও না। এ যাত্রা যদি বেঁচে যায় তাহলে আমি পদ্য লিখতে শুরু করব। রবি ঠাকুরের মতো পদ্য লিখলেই নোবেল পাবো। বিজ্ঞান টিজ্ঞান আর নয়। ভিড়ের মধ্যে আরও দুটি লোক গা ঢাকা দিয়ে দাঁড়িয়ে কাণ্ডটা দেখছিল। একজন দুলাল সেন আর অন্যজন পাঁচু মোদক। দুলালবাবু চাপা গলায় বললেন, ও পাঁচু, লোকটা যে আমাদের বোকা বানিয়ে দিল হে। সত্যিই কি ওটা ওড়ার যন্ত্র নাকি? পাঁচু ড্যাব ড্যাব করে ভুবনবাবুর দিকে চেয়েছিল। বলল, বাপের জন্মে এমন কাণ্ড দেখিনি মশাই। আমার ব্যাপারটা তেমন সুবিধের ঠেকছে না। দুলালবাবু র্যাপারে মুখটা ভালো করে ঢেকে নিয়ে একটু অন্ধকারের দিকে সরে গিয়ে হঠাৎ হাঁক মারলেন, ভুবনবাবু, শুনতে পাচ্ছেন? দুলালবাবুর বজ্রকণ্ঠ শুনে সবাই চুপ মেরে গেল। ভুবনবাবু একটু চমকে উঠে বললেন, এ যে দৈববাণীর গলা মনে হচ্ছে। আগে ঠিকই ধরেছেন, দেখলেন তো কেমন উড়লেন? ভুবনবাবু কাঁচুমাচু হয়ে বললেন, তা খুব দেখছি বাপ দৈববাণী, আর দেখতে ইচ্ছা নেই। তা এই অবস্থা থেকে উদ্ধারের পথ বাতলাতে পারো? খুব পারি। আপনাকে যে বারণ করলুম রাত বিরেতে ওড়বার দরকার নেই, তা কথাটা শুনলেন না তো। তার ওপর 4,000 টাকা বকেয়া পড়ে আছে, সেটা উসুল না হলে যন্ত্রটাই বা নামে কি করে? যার তার কাছে তো আর বাকি পড়ে নেই, স্বয়ং ভগবানের কাছে বাকি বকেয়া রাখাটা কি ঠিক হচ্ছে? ঘাট হয়েছে দৈববাণী, মাটিতে পা রাখতে দাও, তক্ষুনি টাকাটা ফেলে দেব। আগে কথাটা মনে রাখবেন। হাড়ে হাড়ে মনে রাখবো, কিন্তু নামাবে কি করে? ঢিল ছুঁড়ে? ও বাবা, বলো কি? ভয় পাবেন না, ঢিল বেঁধে দড়ির একটা প্রান্ত ছুঁড়ে দেব। আপনি টপ করে ধরে কোমরে দড়িটা বেঁধে ফেলবেন, আমরা সবাই মিলে দড়ি ধরে টেনে আপনাকে নামিয়ে আনব। ভূত তার ঘরে এতক্ষণ ঘুমোচ্ছিল। চেঁচামেচি শুনে হঠাৎ বেরিয়ে এসে কাণ্ডটা দেখে অবাক হল। ভুবনবাবু যে কেন এবং কিভাবে আকাশে ঝুলছেন তা একমাত্র সেই জানে। সে একটু রাগের সঙ্গেই চেঁচিয়ে বলল, জনার্দন দা, দাদুকে নামিয়ে দাও বলছি, নইলে লম্বদরকে বলে দেব। এ কথায় ভয় খেয়ে জনার্দন ফুট 10 নেমে এসে একটু উঁচু থেকে আলগোছে ভুবন রায়কে ছেড়ে দিল। ভুবন রায় মাটিতে পড়েই চেঁচিয়ে উঠল, বাবারে! না, বেশি চোট টোট লাগেনি। হাঁটুটা একটু ঝিনঝিন করলো আর মাথাটা একটু টাল খেল। তবু ভুবনবাবু রামলালকে বললেন, দেখো দেখো দেখো, হাড়টার ভাঙলো কিনা দেখো। রামলাল দেখে টেকে বললেন, আগে না, সব ঠিকই আছে। বহু অটোগ্রাফের খাতা এগিয়ে এলো ভুবন রায়ের দিকে, অনেক টেপ রেকর্ডারও এলো। ভুবন রায় ভ্রুক্ষেপও করলেন না। বললেন, আমার আর এসবের দিকে মন নেই, আগে একটু ঠান্ডা হই, তারপর দেখা যাবে। হাতের যন্ত্রটা রামলালের দিকে এগিয়ে দিয়ে
হাতের যন্ত্রটা রামলালের দিকে এগিয়ে দিয়ে ভুবন রায় বললেন, এটা এক্ষুনি নষ্ট করে ফেলো। এসব জিনিস অত্যন্ত বিপজ্জনক। হামানদিস্তায় ফেলে গুঁড়ো করো, তারপর অ্যাসিড ঢালো, তারপর পেট্রোল ঢেলে আগুন দাও, তারপর মাটিতে 7 হাত গর্ত করে পুঁতে ফেলো। তার আগে আমি নিশ্চিন্ত হতে পারছি না। রামলাল যন্ত্রটা নিয়ে বললেন, যে আজ্ঞে, তবে এমন একটা যুগান্তকারী আবিষ্কার এভাবে নষ্ট করলে যদি লোকে আপনাকে খারাপ ভাবে? ভুবন রায় মাথা নেড়ে বললেন, যে যাই ভাবুক, ও জিনিস নষ্ট না করলে আমি রাতে ঘুমোতে পারবো না। ভুবন রায় তার ঘরে এসে যখন ঘরের পোশাক পরে বাথরুমে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন, তখন জানলা দিয়ে একটা গলা খাকারি শব্দ এলো। আগে দৈববাণী বলছিলুম। ভুবন রায় বিরক্ত হয়ে বললেন, ও, তোমার সেই টাকাটা বুঝি? যে আজ্ঞে, টাকাটা জানলার কাছে টেবিলের উপর রাখলেই হবে। ভুবনবাবু বাক্স খুলে টাকা বের করে 4000 গুনে টেবিলে রেখে বললেন, শোনো বাপু, ভগবানকে গিয়ে বলো আর নোবেলের দরকার নেই, যথেষ্ট হয়েছে। যে আজ্ঞে, তবে কিনা নোবেল আপনার বাধা ছিল তো? বিজ্ঞান হলো না তো কি, পদ্যে হবে? হবে? ভুবনবাবু ভারী অবাক হলেন। পদ্যেই হবে, লিখেই তো দেখুন। ভুবনবাবুর আর বাথরুম যাওয়া হলো না। জানলার কাছে একটা চেয়ারে বসে ভুবনবাবুর আর বাথরুমে যাওয়া হলো না। জানলার কাছে একটা চেয়ারে বসে পড়লেন। তারপর জানলার দিকে চেয়ে ভারী খুশিয়াল গলায় বললেন, কি করে বুঝলে যে পদ্য আমার হাতে হবে? ও বুঝতে দেরি হয় না মশাই। যার ভিতরে ভগবান এলেন দিয়েছেন, তিনি যাতে হাত দেবেন তাতেই সোনা ফলবে। পদ্য লিখতে চান তাও হবে, যাত্রার পালা লিখতে চান তাতেও নোবেল এসে যাবে। চিন্তা শক্তির জন্য কোমর বেঁধে যদি লেগে পড়েন, তাতেও নোবেল থেকে রেহাই পাবেন না। তার টাকাটা তোলা আছে তো মশাই? আছে, কিন্তু মুশকিল হলো কি জানো হে দৈববাণী, আমি জীবনে পদ্য টদ্য বড় একটা লিখিনি। তাতে কি, আপনার ভেতরে কি আছে না আছে আপনি কি জানেন? তাই কলম ধরলেই দেখবেন হুড় হুড় করে সব বেরিয়ে পড়বে। এই যে আপনি বিজ্ঞানের বও জানতেন না, তবু দেখলেন তো কেমন চট করে ওরবার একটা যন্ত্র বানিয়ে ফেললেন। ভুবনবাবু প্রায় আর্তনাদ করে উঠলেন, না না, আর এই সব বনেসে যন্ত্রটার কথা তুমি মুখে এনো না হে দৈববাণী। যন্ত্রটার কথা আমি বেবাক ভুলে যেতে চাই, তুমিও ভুলে যাও। তা না হয় চেষ্টা করো মশাই, কিন্তু ভোলাও কি সহজ কাজ? ভগবান আপনার মধ্যে বিজ্ঞানটা যে বড্ড বেশি করে দিয়েছেন, তার খুব ইচ্ছে ছিল বিজ্ঞানটা আপনি চালিয়ে যান। ভুবনবাবু আবার মাথা নেড়ে আতঙ্কিত গলায় বললেন, না না না, কখনো না। বিজ্ঞানে আমার সাংঘাতিক অরুচি এসে গেছে, ওর ধারে কাছেও আমি আর কখনো যাচ্ছি না। ভগবান কি ব্যাপারটা ভালো চোখে দেখবেন? আপনার ক্ষমতাতে তো আপনি আলু দিয়ে অ্যাটম বোমা, মোচা দিয়ে রকেট, চাই কি এক নস্যির ডিবে দিয়ে নিউক্লিয়ার সাবমেরিন বানিয়ে ফেলতে পারেন। এতখানি প্রতিভা নষ্ট করবেন মশাই? ভগবান যে ভারী দুঃখ পাবেন। ভুবনবাবু একটু চাপা গলায় বললেন, ভগবানকে কথাটা বলার এখন দরকারটাই বা কি দৈববাণী? সব কথা কি তাকে বলা ভালো? আরে মুশকিল কি জানেন, লোকে তো তাকে অন্তর্যামী বলে বটে, আসলে তিনি অত খোঁজ খবর রাখেন না। এই আমরা তার চেলা চামুন্ডারাই তাকে গিয়ে যা সব খবর টবর দিই আর কি। কিন্তু তা বলে আপনার মতো একজন গণ্যমান্য লোকের খবর তো আর চেপে রাখা যায় না। আমি গিয়ে হাজির হলেই প্রথমেই তিনি আপনার খবরই জানতে চাইবেন। না, বড় মুশকিল হলো দেখছি। আগে মুশকিল একটু আছে। তিনি যদি জানতে পারেন যে আপনি বিজ্ঞান ছেড়ে দিচ্ছেন, তাহলে হয়তো তিনি কলকাঠি নেড়ে ফের আপনাকে বিজ্ঞানের দিকে ঠেলে দিকটা খুলে দেবেন। হ্যাঁ, ওরে বাবা, কিন্তু আমার যে ভয়ঙ্কর বিজ্ঞান ভীতি হয়ে গেছে হে দৈববাণী। ফের বিজ্ঞান নিয়ে পড়লে আমি যে মারা পড়ব।
কোনো উপায় হয় না? তা কি আর হয় না মশাই? হয়, তবে কিনা খরচাপাতিও তো বড় কম হবে না। প্রণামীটা একটু মোটা করে ফেললে ভগবান হয়তো খুশি হয়ে বিজ্ঞানটা মুকুব করে পদ্যের দিকটা খুলে দেবেন। গুছিয়ে কথাটা বলতে হবে আর কি, এই যা। সে তো খুবই ন্যায্য কথা হে। তা প্রণামীটা কত হলে ভালো হয় বলো তো? তা ধরুন গিয়ে 1,05,000। ও বাবা, সে যে অনেক টাকা। কাজটাও তো শক্ত। না হয় 1,500 কমই দেবেন। তাতেও যে অনেক রয়ে গেল ভাই। তাহলে আপনিই একটা দর রাখুন। ধরো যদি 1,500 দিই। না মশাই, সেটা বড় খারাপ দেখাবে। আসলে ওসব হাজার ফাজার ভগবানের চোখেই পড়ে না। ধরো আরো 1,500 যদি তার সাথে মিশিয়ে দিই। আরেকটু উঠুন। ওঠার কথা আর বলো না হে দৈববাণী। উঠতে আজকাল যে আমি বড় ভয় পাই। একটু আগেই তো দেখলে ওটার কি সাংঘাতিক ঝক্কি। টাকাটা বড় কথা নয় ভুবনবাবু। আর ভগবানেরই বা টাকা পয়সা কোন কাজে লাগবে? আসল কথাটা হলো নজরটা ছোট করতে নেই। কে কত দিল সেটা দেখেই তার বিচার হয় কি না? তাছাড়া আপনার কেসটাও তো গোলমেলে। বিজ্ঞান কেটে পদ্য করতে হবে। ধরা পড়লে দৈববাণীর গর্দানই যাবে আপনার আর কি। ভুবনবাবু একটু বিরস মুখে বললেন, 15 পর্যন্ত যেতে পারি, তার বেশি পেরে উঠছি না। 15? 15 দিয়েই চালিয়ে দাও ভায়া। নোবেল পেলে বাদবাকি শোধ করে দেব। খুব ঝামেলায় ফেললেন মশাই। তা আপনি ভগবানের পেয়ারের লোক, আপনার কথাটা আর ফেলি কি করে? তাহলে ওই 15,000ই টেবিলে রেখে একটু আড়ালে যান। বাঁচালে। ভুবনবাবু তাড়াতাড়ি আলমারি খুলে টাকা বের করে যথাস্থানে রেখে বাথরুমে গিয়ে ঢুকলেন। দুলালবাবু টাকাটা হাত বাড়িয়ে নিয়ে অন্ধকারে পাঁচু সমেত হাওয়া হলেন। পাঁচুর মেজাজটা ভালো যাচ্ছে না। সে বলল, টাকা তো 2 হাতে লুটছেন, কিন্তু আপনার কপালে লক্ষ্মী বড় অস্থির, ভালো করে বসতে পারছে না। তোমার বড় লোভ পাঁচু, ওই জন্যই তোমার উন্নতি হচ্ছে না। আগে তা যা বলেছেন। তবে কিনা গরিবের কথা বাসি হলে মিষ্টি হয়। ওই যে টাকাকে টাকা মনে করছেন না, 2-5 হাজার টাকা ফেলে ছড়িয়ে দিচ্ছেন। এতে মা লক্ষ্মী চটে যান। পরে দেখবেন হা টাকা হো টাকা করে মরতে হচ্ছে। আহা, হবে হবে, টাকাও হবে, নামও হবে, ফুর্তিও হবে। শুধু টাকায় কোনো মজা নেই। আজ রাতের মতো আমাকে ক্ষমা দিন কর্তা। দুটো চোখের পাতা এক হলো না আজ। আমি বুড়ো মানুষ, আপনার মতো তেজি লোকের সঙ্গে পাল্লা দিয়ে আর পেরে উঠছি না যে। তাও হবে, বিশ্রাম তো সকলেরই দরকার। তবে গা আরেকটু ঘামিয়ে তবে বিশ্রাম করলে আরাম পাবে। 15,000 টাকারও তো একটা ব্যবস্থা করতে হবে নাকি? পাঁচু আতকে উঠে বলল, ব্যবস্থা? সে আবার কি? এই টাকাটা আমাদের আজ রাতে শেষ রোজগার। ওটা আজ জলে ফেলবেন না যেন। দুলালবাবু মাথা নেড়ে বললেন, না না, জলে ফেলবো কেন? কোথায় ফেলবো সেটাই তো ভাবছি। সকালবেলা ঘুম ভেঙে চোখ মেলতেই ভুবনবাবুর মনে একটা শব্দ যেন ডুগডুগি বাজাতে লাগলো, কবিতা, কবিতা, কবিতা। ভুবনবাবু সটান বসলেন। অনুভব করলেন তার মাথা থেকে কে যেন রাতভর ঝেঁটিয়ে বিজ্ঞানের আবর্জনা সব বিদায় করে দিয়েছে। বিজ্ঞানের আর তলানিও তার মাথার মধ্যে পড়ে নেই। ভুবনবাবু হাসি হাসি মুখ করে বিছানা ছেড়ে উঠলেন। তারপর জানলা দিয়ে বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে লাগলেন। সূর্য উঠি উঠি করছে, গাছে গাছে পাখি ডাকছে, বেশ কুয়াশা হয়েছে আজ। টুপটাপ শিশির ঝরে পড়ছে গাছ থেকে। ভুবনবাবুর মনে হলো পৃথিবীটা যেন কবিতায় কবিতায় ছয়লাভ হয়ে আছে। আকাশে যেন অজস্র কবিতা ঘুড়ির মতো উড়ে উড়ে লাট খাচ্ছে।
কবিতা যেন গাছে গাছে বানরের মতো ঝুল খাচ্ছে। পাখিদের গলা থেকেও যেন কবিতারই কিচিরমিচির বেরিয়ে আসছে। তিনি শিশিরের শব্দের মধ্যেও কবিতার পদধ্বনি শুনতে পাচ্ছেন। কে যেন লিখেছিলেন, কবিতা তোমায় আজকে দিলাম ছুটি। না, ভুবনবাবুর মন আজ উল্টো কথাই বলতে চাইছে। কবিতা, আমার মুঠিতে তোমার ঝুটি, কিংবা ঝুটির বদলে টুটিও চলতে পারে। কবিতাকে ছুটি দেবেন কি? কবিতা থেকে কি কারো ছুটি আছে? ভুবনবাবু হাত মুখ ধুয়ে টুয়ে তৈরি হয়ে রামলালকে ডেকে পাঠালেন। রামলালও কাচুমাচু মুখে এসে দাঁড়ালেন আর জিজ্ঞেস করলেন, আগে আমাকে ডেকেছেন? ভুবনবাবু অতিশয় উদার গলায় বললেন, ওহে রামলাল, তোমার কবিতা টবিতা আসে? আজ্ঞে না। ভুবনবাবু বিরক্তিতে ভ্রু কুঁচকে বললেন, বিজ্ঞান শিখে একেবারে গোল্লায় গেছ। কবিতা হলো গিয়ে পৃথিবীর একেবারে যাকে বলে সব। কবিতা যদি বুঝতে না পারো তাহলে জীবনটার অর্থই তোমার বোঝা হলো না। যে আজ্ঞে। আমি বলি কি, আজ থেকেই তুমি কবিতার হেস্তনেস্ত করতে লেগে যাও। এখনই বাজারে গিয়ে সবচেয়ে মোটা বাঁধানো খাতা গোটা দশেক আমার জন্য আর গোটা দশেক তোমার জন্য কিনে আনো। নন্দ আর শ্যামকেও জিজ্ঞেস করে দেখো, চাই তো ওদের জন্য খান কয়েক খাতা এনে দিও। আর কয়েক বোতল কালিও লাগবে। বইয়ের দোকানে গিয়ে যে কখানা কবিতার বই পাবে সব নিয়ে আসবে। আর ছন্দটন্দ শেখার বই পাওয়া যায় না? খুঁজে দেখতে হবে। দেখো দেখো, না পাওয়া গেলে কলকাতায় চিঠি লিখে ওসব বইও আনিয়ে নাও। আর ভালো দেখে কয়েকটা ডিকশনারি। সে আজ্ঞে। আর শোনো, যে আজ্ঞে, রবীন্দ্রনাথ যে পোশাক পরতেন সেটা লক্ষ্য করেছ? রবীন্দ্রনাথ? তিনি তো একটা জোব্বা পরতেন। হ্যাঁ, ওরকম জোব্বাও গোটা কয়েক তৈরি করতে হবে। ভালো দেখে রেশমি কাপড় কিনে আমার আর তোমাদের 3 ভাইয়ের মাপে অন্তত 4টে করে জোব্বা আজই ইরফান দর্জিকে তৈরি করতে দিয়ে এসো। যে আজ্ঞে। রামলালকে বিদায় দিয়ে ভুবনবাবু একটু বাগানে এলেন। অনেক গোলাপ ফুল ফুটে আছে। তিনি একটু রক্তগোলাপ তুলে নিয়ে গন্ধ শুকলেন। ফুল, চাঁদ, পাখির ডাক, প্রকৃতি এসব না হলে কবিতার মেজাজ আসে না। ভুবনবাবু বাগানে পায়চারি করতে করতে ফের টের পেলেন তার চারিদিকটায় জীবাণুর মতো কবিতা গিজগিজ করছে। কবিতা দিয়েই যেন ভগবান দুনিয়াটাকে বানিয়েছেন। তার হাত কবিতা লিখবার জন্য নিষ্পিস করতে লাগল। সমস্যা হলো, জীবনে একমাত্র পাঠ্যপুস্তক ছাড়া আর তিনি কবিতা টবিতা কখনো বিশেষ পড়েননি। কবিতা জিনিসটা যে নিতান্তই বাহুল্য জিনিস তা তিনি এককালে বেশ জোর গলাতেই প্রচার করতেন। আনমনে হাঁটতে হাঁটতে তিনি নন্দলাল বাবুর ঘরের সামনে এসে পড়েছেন। ভেজানো দরজায় টোকা দিয়ে বললেন, ওহে নন্দলাল, ঘরে আছো নাকি? নন্দলাল ঘরেই ছিলেন। প্রাতঃকালে এই সময়টা তিনি প্রাণায়াম করে থাকেন। ভুবনবাবুর গলা পেয়ে তটস্থ হয়ে বললেন, যে আজ্ঞে। ভুবনবাবু ঘরে ঢুকে নন্দলালকে দেখে অবাক হয়ে বললেন, ও কি, ব্যায়াম করছো নাকি? ছিছি, ব্যায়াম করা যে খুব খারাপ অভ্যাসে। ওতে মনটা শরীরের দিকে চলে যায়, মাথার সূক্ষ্ম ভাবনা চিন্তা আর আসতে চায় না। ব্যায়াম করলে কবিতা লিখবে কি করে? নন্দবাবু কিছু বুঝতে পারলেন না, তবে মৃদু গলায় বললেন, কবিতা? আমি তো কবিতা টবিতা লিখি না। কবিতা তো খুব খারাপ জিনিস। কবিতা লিখলে ধর্মভাব নষ্ট হয়ে যায়। ভুবনবাবু গম্ভীর হয়ে অত্যন্ত থমথমে গলায় বললেন, তোমার মুখ থেকে এরকম কথা শুনব বলে আশা করিনি। শুনে মর্মাহত হলাম। কবিতা সম্পর্কে তোমার মনোভাব অত্যন্ত নিন্দনীয়। জানো, কবিতা দিয়েই ভগবান দুনিয়াটাকে বানিয়েছেন। যদি দেখার চোখ থাকতো তাহলে দেখতে পেতে আকাশে বাতাসে কবিতারই অনুরণন হচ্ছে। আমি তো স্পষ্ট শুনতে পাচ্ছি। নন্দলাল বাবু ভারী বোকাপনা মুখ করে চেয়ে রইলেন।
ভুবনবাবুর মুখে কবিতার প্রশংসা শোনার মতো অবাক কাণ্ড আর কি আছে? ভুবনবাবু নিমিলিত নয়নে চারদিকটা একবার দেখে নিয়ে বললেন, শুধু শোনা কেন, দেখতেও পাওয়া যায়। আজ সকালে কি দেখলুম জানো? দেখলুম আকাশে কবিতার ঘুড়ি উঠছে হাজার হাজার। গাছের ডালে ডালে বানরের মতো ঝুল খাচ্ছে কবিতা, জীবাণুর মতো বাতাসে ভেসে বেড়াচ্ছে কবিতা। নন্দলাল বাবু খ্যাং করে একটা শব্দ করলেন। কিছু বললে নন্দলাল? আগে না, একটা শব্দ শুনলুম যেন। যাকে যা বলছিলুম, কবিতা বোঝবার, কবিতা দেখবার চোখ চাই। ওসব ব্যায়াম ট্যাম করো বলেই তোমার কবিতার অনুভূতিটা তেমন হচ্ছে না। আমি রামলালকে খাতা আনতে পাঠিয়েছি, আজ থেকেই কবিতা মক্স করতে বসে যাও। এমন কিছু শক্ত ব্যাপারও নয়, একটু একটু করে ভাববে আর লিখবে। নন্দবাবুর মুখে আর শব্দ নেই, চোখের পলক পড়ছে না। খানিকক্ষণ বজ্রাহতের মতো দাঁড়িয়ে থেকে বললেন, যে আজ্ঞে। এদিকে রাতের ঘটনার খবর চারিদিকে ছড়িয়ে যাওয়ায় ভোর হতে না হতেই দলে দলে লোক এসে বাড়িতে ভিড় করে ফেলল। তাদের মধ্যে খবরের কাগজের লোকও আছে। ভুবনবাবু ভারী বিরক্ত হয়ে চাকরকে ডেকে বলেছিলেন, ওরে, ওদের বলে দে আমার শরীর খুব খারাপ, দেখা হবে না। একজন রিপোর্টার কয়লাওয়ালা সেজে ঢুকে পড়েছে। সে এসে জানলায় উকি দিয়ে বলল, অভিনন্দন ভুবনবাবু, আমার কাগজের জন্যে একটা ছোট্ট ইন্টারভিউ না দিলেই নয়। ভুবনবাবু ঘন ঘন মাথা নেড়ে বললেন, হবে না, আমার শরীর খুব খারাপ। ইন্টারভিউ নিতে না পারলে আমার চাকরি থাকবে না যে। চাকরি ছেড়ে কবিতা লেখো, কবিতার মতো জিনিস হয় না। বলেন কি, আপনি কি কবিতারও ভক্ত? বিজ্ঞান আর কবিতাকে কিভাবে মেলাচ্ছেন বলুন তো স্যার? মেলাচ্ছি না হে, বিজ্ঞান ছেড়ে কবিতা ধরেছি। কবিতা ছাড়া দেশের উন্নতি নেই। লোকটা খসখস করে নোট বইতে ভুবনবাবুর এসব কথা লিখে নিতে নিতে বলল, বিজ্ঞান কেন ছাড়লেন তা যদি দু এক কথায় বলেন। বিজ্ঞান একটা যাচ্ছে তাই জিনিস। যার কাণ্ডজ্ঞান আছে সে কখনো বিজ্ঞান চর্চা করবেই না। বিজ্ঞানী দুনিয়াটাকে রসাতলে দিচ্ছে। কিন্তু আপনি যে অত্যাশ্চর্য আবিষ্কার করেছেন তার জন্য ইতিমধ্যে চারিদিকে হইচই পড়ে গেছে। লোকে বলছে আপনি আগামী পৃথিবীর চেহারাই পাল্টে দেবেন। শোনো হে বাপু, ঈশ্বর আমাকে মেলা প্রতিভা দিয়েছেন। আমি যদি ফুটবল খেলতুম তাহলে মারদাঙ্গা বা পালু হতে পারতুম। রিপোর্টার একটু অপ্রস্তুত হয়ে বলল, মারদাঙ্গা আর পালু কে বলুন তো? ভুবনবাবু বিরক্ত হয়ে বললেন, কেন, ওই যে দুজন বিশ্বখ্যাত খেলুড়ে, খুব নাকি ভালো খেলে। ও, মারাদোনার পেলের কথা বলছেন নাকি? তাই হবে। কথা হলো, যার প্রতিভা আছে সে বিজ্ঞানেও যেমন, কবিতাতেও তেমন, ফুটবল ক্রিকেটেও কেউকেটা। বুঝলে? আগে তা তো বটেই। প্রতিভা বড্ড বেশি হয়ে যাওয়ায় খানিকটা ছলকে গিয়ে ওই বিজ্ঞানে পড়েছিল। তবে যা হওয়ার হয়েছে, বিজ্ঞানের ছায়াও আমি আর মারাচ্ছি না। রিপোর্টার মাথা টাথা চুলকে বলল, স্যার, একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? আমি রিপোর্টার মানুষ, যখন তখন যেখানে সেখানে ছুটতে হয়। তাই বলছিলাম, বিজ্ঞান যখন ছেড়েই দিচ্ছেন তখন ওই যন্ত্রটা যদি আমাকে দান করেন। ভুবনবাবু চমকে উঠলেন, ওই সর্বনেশের জিনিস তুমি চাইছো? তুমি তো দেখছি সর্বনেশে লোক। ওই যন্ত্র আমি রামলালকে গুঁড়ো করতে দিয়েছি, গুঁড়ো করে অ্যাসিড ছড়িয়ে 7 হাত মাটির তলায় পুঁতে ফেলা হবে। ইস, বড্ড লস হয়ে গেল স্যার। দেখি যদি এখনো গুঁড়ো না করা হয়ে থাকে। বলে রিপোর্টার দৌড় লাগালো। রামলাল অবশ্য যন্ত্রটাকে গুঁড়ো করেননি। তিনি ল্যাবরেটরিতে বসে খুব মন দিয়ে যন্ত্রটাকে নানাভাবে পরীক্ষা করছিলেন। বিজ্ঞান সম্পর্কে তার সুস্পষ্ট কিছু ধারণা আছে, কিন্তু কোনো ধারণা দিয়েই তিনি যন্ত্রটার রহস্য ধরতে পারছিলেন না।
বলতে কি, যন্ত্রটার মধ্যে তেমন জটিল কলকবজা কিছুই নেই। এক নজরে ছেলে মানসিক কাটুম কুটুম বলেই মনে হয়। অথচ তার বাবা ভুবনবাবু এই যন্ত্রে ভর করেই আকাশে উঠে গিয়েছিলেন। কি করে সেটা সম্ভব হলো তার রামবাবু কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না। সকালবেলা তিনি খবর পাঠিয়ে কলেজের আর কয়েকজন বিজ্ঞানের অধ্যাপককে ডাকিয়ে এনেছেন। তারা অবশ্য ভুবন রায়ের গগনবিহারের খবর জানতেন। দু একজন নিজের চোখেই ঘটনাটা প্রত্যক্ষও করেছেন। তারাও ভারী ভাবিত এবং অপ্রস্তুত বোধ করছেন। ফিজিক্সের গুণময়বাবু বললেন, বিজ্ঞানের যে আমরা এখনো কিছুই জানি না, এই যন্ত্রটা তাই প্রমাণ করছে। অঙ্কের শৈলেনবাবু মাথা নেড়ে বললেন, আমার মনে হচ্ছে এরা বিজ্ঞান ঠিজ্ঞান নয়, এ হলো যোগ। ভুবনবাবু যোগ বলে শূন্যে উঠেছিলেন। আমার বাবার এক মেসো প্রায় এরকম উঠে যেতেন। কেমিস্ট্রির প্রসাদবাবু যন্ত্রটা দেখে শুনে বললেন, আমাদের উচিত ব্যাপারটা সায়েন্স কংগ্রেসকে জানানো। রামলাল বললেন, আপনারা আর একটু বিষয়টা নিয়ে ভাবুন। আমার বাবা বিজ্ঞানের কিছুই জানেন না। বুড়ো বয়সে তাকে কিছু ছেলে মানুষিতে পেয়েছে, তবে অনেক সময় নিতান্ত অবিজ্ঞানীর হাতেও হঠাৎ করে কিছু একটা আবিষ্কার ঘটতেই পারে। কিন্তু এ যন্ত্রটা লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন এর মধ্যে তেমন কিচ্ছু নেই। সকাল থেকে নিজের প্রাণের ঝুঁকি নিয়েও আমি বহুবার এই যন্ত্রটার সাহায্যে ওড়বার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। বাবা তাহলে কিভাবে উঠলেন? শৈলেনবাবু ফের বললেন, যোগ। বিজ্ঞানীরা অনেকক্ষণ ভাবলেন এবং যন্ত্রটাকে নানাভাবে পরীক্ষা করলেন। অবশেষে প্রত্যেকেই অল্পবিস্তর স্বীকার করলেন যে সাধারণ প্রাকৃতিক নিয়ম বা বিজ্ঞানের ধর্ম অনুযায়ী যন্ত্রটাকে ব্যাখ্যা করা যাচ্ছে না। রামলাল একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, এই যন্ত্রটা আবিষ্কারের ফলে অবশ্য একটা উপকার হয়েছে। বাবা বিজ্ঞান ছেড়েছেন এবং আমিও হাফ ছেড়ে বেঁচেছি। কিন্তু বাবার মাথায় নতুন যে আইডিয়া এসেছে সেটা আরও সাংঘাতিক। সবাই সমস্বরে বলে উঠলেন, কি সেটা? উনি এখন কবিতা লেখার দিকে ঝুঁকেছেন। বাজারে খাতা কিনতে লোক পাঠানো হয়েছে। শুধু তাই নয়, উনি চান আমিও বিজ্ঞান ছেড়ে কবিতা লিখতে শুরু করি। ফিজিক্সের মাস্টার গম্ভীর হয়ে বললেন, কবিতা? সে যে খুব খারাপ জিনিস। অঙ্কের মাস্টার বললেন, অতি বিচ্ছিরি, কিছুই বোঝা যায় না। কেমিস্ট্রির মাস্টার বললেন, কবিতা দেখলেই আমার মাথা ঘোরে। রামলাল বিরস বদনে বললেন, তাহলে আমার অবস্থাটা কিরকম হচ্ছে তা নিশ্চয়ই অনুমান করতে পারছেন। হনুমানের মতো, বললেন শৈলেনবাবু। রামলাল একটা দীর্ঘশ্বাস ফেললেন। তার দুর্দশায় সমবেদনা জানিয়ে সহকর্মীরা বিদায় হওয়ার পর রামলাল একা বসে ফের চিন্তা করতে লাগলেন। ভুবনবাবুর বিজ্ঞানের বাতিক খুবই অস্বস্তিকর ছিল বটে, কিন্তু কবিতা ঘাড়ে চাপলে কি আর রামলাল বাঁচবেন? আবার তার দীর্ঘশ্বাস পড়ল। এমন সময় কে যেন বলে উঠল, তা কবিতাও তেমন খারাপ জিনিস নয়, কবিতা দিয়েও কত কি হয়। রামলাল চমকে উঠে বললেন, কে? দাড়ি গোফওয়ালা কালো চশমা চোখে একটা লোক আর একজন দাড়ি গোফওয়ালা চশমা চোখে লোককে নিয়ে ঘরে ঢুকে ভারী অমায়িক হেসে বলল, এই আমরাই কথাটা বলছিলাম। আপনারা কারা? আমরা হলুম সাপ্তাহিক নবযুগ পত্রিকার প্রতিনিধি। কবিতা খুঁজতে বেরিয়েছি। ভালো কবিতা দেখলেই কিনে ফেলি আমরা আমাদের বিখ্যাত পত্রিকার জন্য। তা শুনলুম এখানে নাকি খুব কবিতার চর্চা হচ্ছে। রামলাল দুঃখিতভাবে মাথা নেড়ে বললেন, এ বাড়িতে কোশপিনকালেও কবিতার চর্চা হয়নি, তবে হবে, কিন্তু সে যে কি জিনিস হবে তা ঈশ্বরই জানেন। লোকটা মাথা নেড়ে বলল, জিনিস আমরা চিনি। শুনুন মশাই, আমাদের নগদ কারবার। কবিতা পছন্দ হলেই আমরা এক এক কবিতা 100 টাকায় কিনে নেব।
একেবারে নগদ টাকা পেলে। বলেন কি, প্রতি কবিতায় 100 টাকা? তেমন তেমন কবিতা হলে 2 গুণ টাকাও দিই, অর্থাৎ 200। রামলাল ভ্যাবাচাকা খেয়ে বললেন, তাহলে আপনারা আমার বাবার সঙ্গে দেখা করুন। আরে দেখা করতেই তো আসা, চলুন, শুভস্য শীঘ্রম। রামলাল বিস্ময়ে ঘন ঘন মাথা নাড়তে নাড়তে দুজনকে ভুবন রায়ের সামনে এনে হাজির করলেন। সকালে জলখাবারটি খেয়ে ভুবনবাবু কাগজ কলম নিয়ে বাগানের টেবিল চেয়ার পেতে বসেছেন। নিমের ছায়ায় চিকড়িমিকড়ি রোদে শীতের সকালে বসে তিনি কবিতা লেখার জন্য অনেকক্ষণ ধরে কসরত করার পর একটা মাত্র লাইন লিখতে পেরেছেন। লাইনটি হল, কলার কাদির মতো কবিতা ঝুলিছে গাছে গাছে, পোষা বেড়ালের মতো কবিতা ফিরিছে পাছে পাছে। প্রথম কবিতাটা কবিতা বিষয়েই লেখা ভালো, কিন্তু কবিতাকে বিষয় করে লেখা যে বেশ শক্ত তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন ভুবনবাবু। দামি পার্কার কলমের পেছনটা কামড়ে কামড়ে প্রায় ক্ষতবিক্ষত করে ফেলেছেন। মাথার চুলও বারবার টানাটানি করে কয়েক গাছি ছিঁড়ে ফেলেছেন। উঠে পায়চারি করে নিলেন বার কয়েক। বিজ্ঞানে নতুন কিছু আবিষ্কার করেই যেমন আর্কিমিডিসের মতো ইউরেকা বলে চেঁচাতে চেঁচাতে বেরিয়ে আসতেন, কবিতায় তেমনি আদি কবি বাল্মীকির মতো এক লাইন লিখেই তিনি বার কয়েক বলে ফেলেছেন, কিমিদং কিমিদং। ভুবনবাবু যখন দ্বিতীয় পংক্তির সন্ধানে আকাশের দিকে তাকিয়ে ঘাড় ব্যথা করে ফেলেছেন, সেই সময় রামলাল এসে সামনে দাঁড়িয়ে বিনীত স্বরে ডাকলেন, বাবা। ভুবনবাবু খাড়া হয়ে বসে বললেন, খাতা টাতা সব এনেছ তো? কালির বোতল, ডিকশনারি, কবিতার বই? আগে সেসব ব্যবস্থা সব হয়ে গেছে। আপনি কবিতা লিখছেন শুনে এরা সব কলকাতা থেকে এসে পড়েছেন। ভুবনবাবু এবার দাড়ি আর চশমাওয়ালা লোক দুটোর দিকে তাকালেন। শশব ব্যস্তে বলে উঠলেন, বিদায় করে দাও, বিদায় করে দাও, আমি এখন ভীষণ ব্যস্ত। আগে এদের বিদায় করাটা যুক্তিযুক্ত হবে না। এরা সাপ্তাহিক নবযুগ পত্রিকার লোক, কবিতা কিনতে বেরিয়েছেন। এক একটা কবিতা 100 থেকে 200 টাকা। ভুবনবাবু নড়ে চড়ে বসে বললেন, বটে, তা নেহাত খারাপ ব্যাপার তো নয়। আরে বসতে দাও ওদের। রামলাল তাড়াতাড়ি চেয়ার টেবিল আনিয়ে দুজনকে ভুবনবাবুর মুখোমুখি বসালেন। দাড়ি ও চশমাওয়ালা দুজন গম্ভীর মুখে বসলেন। তারপর দুজনের একজন বললেন, আমরা কবিতার খোঁজে বেরিয়েছি, ভালো কবিতা পেলে মোটা টাকায় কিনে নেব। ভুবনবাবু বিগলিত মুখে বললেন, নবযুগ তো বিখ্যাত কাগজ। আগে হ্যাঁ, 1.5-2 লাখ সার্কুলেশন। একটা কবিতা কোনো ক্রমে ছাপাতে পারলেই রাতারাতি বিখ্যাত। ও বাবা, তা আমিও কবিতা লিখি বটে, কিন্তু কিন্তু কি? মানে এখনো ব্যাপারটা ঠিক গুছিয়ে উঠতে পারিনি আর কি। লোকটা খুব মিষ্টি করে বলল, ওরকম হওয়াই তো স্বাভাবিক। কবিতা কি সোজা জিনিস? অনেক ধৈর্য করে, অনেক অধ্যবসায় করে তা লিখতে হয়। তাও প্রতিভা না থাকলে শত চেষ্টাতেও হয় না। আগে তা তো বটেই। আপনি কি এক আধটা কবিতা শোনাতে পারবেন আমাদের? বিলক্ষণ কবিতা শোনাবো, এ তো আনন্দের কথা। তবে আপনারা অনেক দূর থেকে এসেছেন, একটু বিশ্রাম টিশ্রাম করলে হয় না? ধরুন একটু জল খাবারেরও বন্দোবস্ত করা উচিত। তা উঠেছেন কোথায়? লোকটা মাথা নেড়ে বলল, কোথাও উঠিনি, সবে গাড়ি থেকে নেমে ঘুরে ঠুরে দেখছি আর কি। হোটেল টোটেল খুঁজে নিতে হবে। ভুবনবাবু লাফিয়ে উঠে বললেন, ছি ছি, আমি থাকতে হোটেলে উঠবেন? তাই কি হয়? ওরে, কে আছিস? ভুবনবাবুর হাঁক ডাকে বাড়িতে একটা হুলস্থুল পড়ে গেল। একতলার সবচেয়ে ভালো ঘরখানা
ঝাড়পোছ করে কাজের লোকেরা ঘরটাকে ঝকঝক করে তুলতে লেগে গেল। রান্নাঘরে গাওয়া ঘিয়ের লুচি আর আলুর দমের ব্যবস্থা হতে লাগলো। গরম চাও এসে গেল। নবযুগের লোক দুটো বেশ নিশ্চিন্ত মনে চা খেতে খেতে ঠ্যাং নাচাতে লাগলো। মুখপাত্র লোকটি চা শেষ করে ভুবনবাবুর দিকে চেয়ে হঠাৎ বলে উঠল, আপনার হবে। ভুবনবাবু হাসি হাসি মুখ করে বললেন, কি হবে? কবিতা। বলছেন? সত্যিই বলছেন? কি করে বুঝলেন? এই কর্ম করতে করতে চুল পাকিয়ে ফেললাম মশাই। কবিতা না শুনেও বলে দিতে পারি কোন লোকটার ভিতরে কবিতার মাল মশলা আছে। ভুবনবাবু ভারী তৃপ্ত হয়ে বললেন, সেটা আমিও টের পাচ্ছি। আমার চারদিকটা যেন কবিতায় একেবারে ঠাসা। কবিতার যেন একবারে মড়ক, না না, মড়ক নয়, মড়ক কথাটা ঠিক জুৎসই হলো না। লোকটা হাত তুলে ভুবনবাবুকে বাধা দিয়ে বলল, কিছু ভুল বলেননি। মহামারী থেকেই মড়ক লাগে। আপনি চারদিকে জীবাণুর মতো কবিতার ভিড় দেখতে পাচ্ছেন তো? ভুবনবাবু বললেন, আগে ঠিক তাই, তবে মড়কের আর বাকি কি? তা বটে। দুটো লাইন তো লিখে ফেলেছেন দেখছি। আমি এক ফাঁকে লাইন দুটোও পড়ে ফেলেছি। ভুবনবাবু সাগ্রহে বললেন, কেমন হয়েছে বলুন তো? লোকটা ভারী আনমনা হয়ে অনেক দূরের দিকে চেয়ে থেকে আপন মনে ভরাট গলায় আবৃত্তি করল, কলার কাদির মতো কবিতা ঝুলিছে গাছে গাছে, পোষা বেড়ালের মতো কবিতা ফিরিছে পাছে পাছে। আহা, কি অপূর্ব! বলছেন সত্যিই অপূর্ব? লোকটা গম্ভীরভাবে পকেট থেকে দুটো 100 টাকার নোট বের করে টেবিলের ওপর রেখে বলল, আগাম। আগাম? বলেন কি? ভুবনবাবুর যেন নিজের চোখে বিশ্বাস হচ্ছে না। লোকটা বলল, নতুন কবিদের রেট 100 টাকা করে, কিন্তু আপনার এই কবিতাটার মাত্র 2 লাইন দেখেই বুঝতে পেরেছি আপনার ভিতরে কবিতার একটা সমুদ্র রয়েছে। সেই সমুদ্র গর্জন করছে, ফুঁসছে, বিরাট তরঙ্গ তুলে তেরে বেরিয়ে এসে সাহিত্যের জগৎকে ভাসিয়ে নিয়ে যেতে চাইছে। আপনি মশাই একটা লণ্ডভণ্ড কাণ্ড না করেই ছাড়বেন না। ভুবনবাবু আনন্দে লাফিয়ে উঠবার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। বসা অবস্থায় লাফিয়ে ওঠা যায় না তো। কিছুক্ষণ আবেগটাকে দমন করে নিজেকে সামলালেন। তারপর গদগদ স্বরে বললেন, দুপুরে আজ কি খাবেন বলুন তো? লোকটা মাথা নেড়ে বলল, আমাদের খাওয়া দাওয়ার বায়নাক্কা নেই, নুন ভাত ডাল ভাত হলেই হলো। কালিয়া কোপ্তা খাওয়াতে চান তো তাও সই, আবার পোলাও মাংস খাওয়াতে চান তো তাও সই। তবে আমার এই সহকর্মীটির রোজ একটু ক্ষীর চাই, আর আমি নতুন গুড়ের পায়েসটা বেশ পছন্দ করি। হবে হবে, সব হবে। এখন চলুন একটু জলযোগ করে নেবেন। দুজনে উঠল। খাওয়ার ঘরে বসে দুজনে বেশ তৃপ্তি করে খেয়ে ঠেয়ে বলল, না, কবি হলেও আপনার নজরটা বেশ উঁচু। এমনিতে বেশিরভাগ কবি হাড় হাওয়াতে, সেই জন্যই কিছু হয় না। আপনার হবে। ভুবনবাবু আনন্দে মাথা নাড়তে নাড়তে দুখানা 100 টাকার নোট জয় পতাকার মতো ঊর্ধ্বে তুলে ধরে ভেতর বাড়িতে গেলেন মান্যগণ্য লোক দুটির আপ্যায়নের জোরদার বন্দোবস্ত করতে। মাত্র 2 লাইন লিখতে না লিখতেই 200 টাকা এসে গেল। তাহলে যখন রাশি রাশি লিখবেন তখন তো টাকার বৃষ্টি হবে। শুরুতেই এরকম সাফল্য তো খুব কম লোকের ভাগ্যেই ঘটে। শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতের খণ্ড 7 এখানেই শেষ। কেমন লাগছে কমেন্ট সেকশনে অতি অবশ্যই লিখে জানাবেন। আগামী সপ্তাহে নিয়ে আসছি
খণ্ড 8। নমস্কার।